ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি, আপনাকে দেখার সাথেও পাচ্ছি স্যার। আচ্ছা, কি খবর তোমাদের? কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? স্যার ভালো আছি, তবে টেনশনে আছি স্যার। এক্সামে প্যারা দিচ্ছে স্যার, সবাই স্যার ভয় আছে খুব স্যার। হ্যাঁ, কি হয়েছে? স্যার খুব টেনশন আছে স্যার, সবাই এক্সামের কথা বলতেছে স্যার, ভয় দেখাচ্ছে। ও রায়হানের আসলে স্যার আপনি স্যার আমাকে সান্ত্বনা দিবেন স্যার। রায়হানের কথা বোঝা যাচ্ছে না। তোমরা কি কেউ শুনতে পেয়েছো ওর কথা? রায়ান বলতে যাচ্ছে যে খুবই টেনশনে আছি স্যার, কারণটা হচ্ছে সবাই আমাদেরকে পরীক্ষার ভয় দেখাচ্ছে। স্যার আপনি এমনটি করিয়েন না স্যার। পরীক্ষার ভয়? তা পরীক্ষার কথা বললে ভয় পাও কেন? আমি তো বুঝি না। তা পরীক্ষা? এটা স্যার পুরনো অভ্যাস স্যার। ও পুরানো অভ্যাস। ছোটবেলার অভ্যাস তো স্যার, এত জলদি যাবে না স্যার। তোমরা কি মানে কি বলে যে পরীক্ষার আগের রাত্রে পড়ো নাকি, এরকম নাকি? স্যার আপনি এইভাবে বলতে পারেন স্যার? এইভাবে না, আসলে আমার যতটুকু দেখার অভিজ্ঞতা, আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, তো দেখতাম যে পরীক্ষা আসলে তারা ভয় পায় যারা হচ্ছে কি বলে যে পরীক্ষার ঠিক আগের রাত্রে পড়ে, ঠিক আগের রাত্রে পড়াশোনা করে। এরা দেখি পরীক্ষা নিয়ে খুব টেনশন করে, মানে একেবারে নাকে মুখে লেগে যায়। তো আবার যারা নিয়মিত মোটামুটি পড়াশোনা করে তাদের কাছে পরীক্ষা তেমন কিছুই না, জাস্ট একটু টেনশন। এখন এখন নতুন তো যেহেতু আবার ইংলিশ টার্ম আমাদের, যেহেতু আগে আমরা বাংলা পড়তাম, বাংলা লিখতাম, এখন নতুন ভাবে শুরু করতেছি স্যার। আচ্ছা, রায়হানের কথাটা আমি বুঝতে পারতেছি না, ও কি জানি বলতেছে, কিন্তু আমি এখানে বুঝতে পারতেছি না, শোনাই যাচ্ছে না। কোনো কিছু রায়ান স্যার আপনার উপর খুব গ্লাড স্যার। কেন? মানে কি? আপনাকে নাকি খুবই ভালো লাগে স্যার ওর। আচ্ছা, তো তোমরা তো কি বলে যে তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করতে তাহলে তো আমারও ভালো লাগতো। কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতা কিছু দেখলাম, কিন্তু আসলে কথাটা তো সেটা বলে না যে ঠিকমতো পড়াশোনা করা হয়েছে বা জিনিসগুলো ঠিকমতো বোঝা হয়েছে, এরকম তো তোমাদের খাতা তো বলতেছে না। কোশ্চেন কি খুব কঠিন ছিল? না স্যার, তেমন তো কঠিন ছিল না স্যার। আমরা তো মনে করি স্যার মোটামুটি ভালোই দিয়েছিলাম স্যার। এখন খাতায় গিয়ে উল্টিয়ে গেছি কিনা জানি না স্যার। হ্যাঁ, সাব্বির কি? স্যার আমরা তো মোটামুটি স্যার ভালোই দিয়েছিলাম, শুধু লাস্টের অঙ্কটা বাদে, লাস্টেরটা বাদে, তাছাড়া তো মোটামুটি ভালোই দিয়েছি। আচ্ছা, কিন্তু আমি বেশ কিছু খাতা দেখলাম, এই যে দুই নাম্বারে আমি বলছিলাম যে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আনতে বলছিলাম, কিন্তু ওইটা দেখি ঠিক মতো করে নাই। আচ্ছা, আমি
1 আর 2 এই দুইটা আমি তো 3 নাম্বারটা সলভ করে দিয়েছিলাম তাই না? 3 নাম্বার জি স্যার। আমি আপনি করা ছিল। স্যার 1 আর 2 করে দিয়েছিলাম। স্যার 1 আর 2 স্যার পরীক্ষার আগে করানো হয়েছিল, পরীক্ষার পরে স্যার 3 নাম্বারটা করিয়ে দিয়েছিলেন, কারণ এটা আমাদের ম্যাক্সিমাম সমস্যা হয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা, তো 1 আর 2 কি আমি সলভ করিয়ে দিয়েছিলাম তোমাদেরকে নাকি? না তো বোধহয়, আমি শুধু 3 নাম্বারটা দেখিয়ে দিয়েছিলাম মনে হয়। পরীক্ষা আরে, শেষে একটা জ্ঞান নাই আমাদের। দেখে দিয়েছিলেন স্যার, পরীক্ষা শেষে 3 নাম্বারটা দেখা দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি আমি আসলে খাতা দেখে কিন্তু কি বলে যে খুব একটা মানে আউটপুট কিন্তু খুব একটা ভালো মনে হলো না। তো আমি 1 আর 2টা করে দিচ্ছি, তার কারণ এই কোশ্চেন মানে ক্লাস টেস্টে যে কোশ্চেন করি আমি সেটা কিন্তু ফাইনালের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি হয়তো মানে এতটাই ইম্পর্ট্যান্ট আমি হয়তো হুবহু তুলে দিতে পারি, আবার চাইলে হয়তো সংখ্যায় একটু একটু চেঞ্জ করতে পারি, কিন্তু ক্লাস টেস্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আমি কোশ্চেন আসলে বেশি কঠিন করি না, ক্লাস টেস্টেরগুলোই মূলত এর আগেও যে ক্লাস ফাইনাল মিড ফাইনাল নিয়েছি আমি ওখানেও এরকম ক্লাস টেস্টের কোশ্চেন থেকেই অনেকখানি দিয়েছি। তার কারণ আমি যতটুকু বুঝছি যে আসলে সেভাবে হয়তো তোমাদের পড়াশোনা করা হয় না বা সুযোগ পাও না, যার কারণে প্রিপারেশনে একটু ল্যাগ থেকে যায়। তো কোশ্চেন একটু কঠিন করলে একটু কঠিন ঠিক না, একটু ক্রিটিক্যাল করলে মানে তোমাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, তো ক্লাস টেস্টের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মনে থাকবে। জি স্যার। স্যার একটা স্যার ছিল স্যার, দাবি ছিল স্যার, আমাদের নাম্বারটা যদি দেখাই দিন স্যার, কে কত পাইছে স্যার, বলছে ভালো স্যার। ক্লাস টেস্টের নাম্বার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি আমি সব খাতা তো এখনো দেখে উঠতে পারিনি, আমি দেখি বাকি খাতাগুলো দেখে খাতা দিয়ে দিব না, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আর আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমরা একটু কোশ্চেনটা একটু তাহলে দেখি কেমন। ওকে স্যার। স্যার কোশ্চেন হাতে আছে স্যার, আপনি করতে চাইলে করতে পারেন। আচ্ছা আমি যাচ্ছি। আমার কাছে আছে স্যার কোশ্চেন সামনে। কি ব্যাপার, আচ্ছা দেখি ফার্স্টে কোশ্চেন 1 নাম্বার কোশ্চেনটা দেখি। এখানে কি বলছিলাম যে 1 নম্বরে কি ছিল, 6 + 5j। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ক্লিয়ার শোনা স্যার। যাচ্ছে? জি স্যার। আচ্ছা জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এইটাকে আমি বলছিলাম পোলার ফর্মে কনভার্ট করতে, তারপরে ডায়াগ্রাম আঁকতে। তো পোলার ফর্মে যদি কনভার্ট করতে হয়, পোলার ফর্মে কি থাকে, আর থিটা, তাই না? তো আর সমান কি √6² 5²। 5 স্কয়ার তাহলে এটা সমান কত আসে তাও তো? 61 61 √61। আর হচ্ছে থিটা সমান তাহলে কি হবে, tan ইনভার্স 5/6 কত আসে? 39.805 39.805। আচ্ছা, তাহলে এখন এইটার যদি আমি ডায়াগ্রাম আঁকি তাহলে জানি কেমন হবে। এইটা হচ্ছে আর, তাই না? আরটা কত? আর স্যার √61 61। আর থিটাটা কত? 39.805। 39.805 এটা হয়েছিল সবার? অবশ্যই জি স্যার, এইটা বোধহয় কারেক্ট করছে, এটা কারেক্ট করছে, আমি যতটুকু কিছু খাতা দেখছি তো। আচ্ছা, এটা গেল 1 নম্বর। হয়েছে হ্যাঁ প্রথমটা সবারই হয়েছে মোটামুটি স্যার, এটা খুব সহজেই করতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন 2 নাম্বারটা কি ছিল, 10 - 8j। এই ম্যাথটা বোধহয় অনেকে ভুল করছে, এই ম্যাথটা কিন্তু ভুল গেছে। সেটা কি, এখান থেকে যদি আমি আর বের করতে চাই তাহলে এইটা হবে √10²
প্লাস মাইনাস 8 স্কোয়ার। এইটা স্যার ভুল হয়েছে। এইটা অনেকের ভুল হয়েছে, এটা আমি যতগুলা খাতা দেখছি ভুল করছে। তাহলে এটা কি হবে এখন? এই যে এই মাইনাস থাকা মানে কিন্তু এইখানে মাইনাস না, এই মাইনাসটা ব্র্যাকেটের ভেতরে মাইনাস হয়ে সেটার স্কোয়ার হবে। আমি কিছু টিউটোরিয়ালের কিছু প্রবলেম দিয়েছিলাম তোমাদেরকে, বলছিলাম যে বই থেকে ওগুলো একটু দেখে নিও, কিন্তু ওইটা মনে হয় না তেমন কেউ দেখছো তোমরা। কারণ আমি যেগুলো করিয়েছি শুধু ওইগুলোর উপর প্রিপারেশন নিচ্ছ। অবশ্য আমি মাইনাস দিয়ে মনে হয় করাই নাই, কিন্তু আমি টিউটোরিয়ালে কিছু প্রবলেম দেখতে বলছিলাম। আচ্ছা যাই হোক, তো এইটার রুট করলে কত হবে দেখো তো? 100 প্লাস 8 স্কোয়ার, এটা আসে হচ্ছে, এটা যদি 100-কে রুট করলে কত আসে? এরকম আসে না? জি স্যার। আসছে স্যার, ক্যালকুলেটরে? জি স্যার, এটা এক্সামে ওইটাই করছে স্যার। আচ্ছা, আর এটা অথবা করছে, এটাই হয়েছে। এইটাকে 12.81 লিখতে পারো, এটা ইচ্ছা। এখন রুট 41 এটাই রাখছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স -8/10। এটা করলে কত আসে দেখো তো? স্যার -38.65 এটাই করছে। 65। তাহলে এইখানে যদি আমি ডায়াগ্রামটা আঁকি, তাহলে আমার আরটা কোন দিকে হবে কেউ কি বলতে পারি? জি হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্টে হবে, থার্ড কোয়াড্রেন্টে। আরটা থার্ড কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে স্যার, ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট কেন? স্যার এটা মাইনাস আছে থেকে অ্যাঙ্গেল মাইনাস আছে। হ্যাঁ, অ্যাঙ্গেল মাইনাস আছে, এই কারণে হচ্ছে এই আরটা হবে ফোর্থ কোয়াড্রেন্টে। কেমন? এই দিকে হবে আর, অর্থাৎ এইটা 2√41, আর অ্যাঙ্গেল হবে মাইনাস। যখন আমি ক্লকওয়াইজ ঘুরবো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সম্পর্কে ধারণা আছে তো? জি স্যার আছে। ক্লকওয়াইজ যখন ঘুরবো তখন আমার অ্যাঙ্গেলটা হবে -38.65। কেমন? আচ্ছা, এইখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে এই মাইনাসটা আসলে দেওয়ার দরকার নেই। 38.65 কেমন? এই মাইনাস মানে হচ্ছে কি নিচের দিকে আসবে, ডিরেকশন কোন দিকে যাবে? নিচের দিকে। কেমন? এক্স অক্ষের নিচের দিকে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এই যে কোনটা তো মাইনাস, তাই না? এই কারণে আমার উপরের দিকে 0 থেকে 38.65 ঘুরে যাবে না, ঘুরবে, কিন্তু এটা কোন দিকে ঘুরবে? এটা ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ। যদি আমার প্লাস থাকতো তাহলে কি হতো? এই দিকে কোনটা হইতো, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, তাই না? আর মাইনাসের কারণে হবে নিচের দিকে। ঠিক আছে, আচ্ছা। আর এইখানে ভুল করছে, এই যে এই ভ্যালুটা বের করতে এইখানে মাইনাস দিয়ে রাখছে, এখানে কিন্তু প্লাস হবে, মাইনাস দিয়ে করলে কিন্তু ভুল। কেমন? বুঝা গেছে? জি স্যার, এটাই করছিলাম, সমস্যা হয়নি। আচ্ছা, এখন হচ্ছে, আচ্ছা এইখানে 10 আর 8 কোনটা আমাকে কেউ বলতে পারে? 10টা কতটুকু? প্রশ্নটা বুঝলাম না স্যার। এইখানে স্যার এ হলো 10 আর বি হলো -8। হ্যাঁ, তার মানে হচ্ছে 10টা কতটুকু? ও এ, তাই না? এই দূরত্বটা,
এই দূরত্বটা হচ্ছে এই আমার OA এখানে হলো 10, আর ওবি 10 এই দূরত্বটা হচ্ছে -8। -8। বুঝতে পারছি? জি স্যার। হুম? আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে এইখানে? আচ্ছা, না স্যার, 8 কনফিউশন নাই। ওয়াই বরাবর কি কমপ্লেক্স নাম্বারগুলো বসে না? তাহলে -8 জে, বা যেটা না দিলেও সমস্যা নেই, এটা তো বুঝাই যাচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছি 50 e to the power -j, 5π/3। তাই না? এইটাকে বলছিলাম রেক্ট্যাঙ্গুলার ফর্মে প্রকাশ করতে, অর্থাৎ a প্লাস জেবি আকারে প্রকাশ করতে বলছিলাম, তাই না? জি স্যার, আচ্ছা, প্লাস জেবি। তাহলে এখানে 50 লিখলাম, এরপর ই টু দি পাওয়ার -j থিটা ফর্মুলা মনে আছে? cos θ - j sin θ। cos থিটা মাইনাস জে সাইন সাইন থিটা। আচ্ছা, তাহলে কি লিখব? cos 5π/3 3 মাইনাস j ইনটু sin সাইন 5π/3। 5π/3। তাই না? আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? এখানে পাই এর ভ্যালু কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে cos 5 × 183 কত আসে এটা ক্যালকুলেট করলে? প্লাস হাফ আসে। 50, এখানে আসছে হাফ, আর সাইন 5π/3 √3/2। √3/2। সাইন 5π/3 কত? √3/2 স্যার মাইনাস √3/2। স্যার জি স্যার, মাইনাস √3/2। ওই মাইনাস এই মাইনাস প্লাস জি স্যার। হয়ে জে, কেমন? তাহলে এখন এইটা যদি গুণ করে দেই তাহলে কত আসে? 25 প্লাস 25 √3। জানি স্যার, ভুল হয়ে গেছে আমার স্যার। হ্যাঁ, এই ম্যাথটা বেশ ভুল করছে অনেকেই। এইটা, তাহলে এইটাই হলো আমার রেক্ট্যাঙ্গুলার ফর্ম। মানে স্যার আমি মাইনাস করে দিছিলাম স্যার। কোনটা মাইনাস করছো? স্যার স্যার আমি করছি 25 প্লাস 43.30 যে এটা রাখছে, যে 25 √3 টা ভাঙায় রাখছে। √3টা ভাঙায় রাখছো? 25 √3? জি স্যার, ওটা ভাঙায় করছে। এটা সমস্যা নাই, 25 কিন্তু plus? এইখানে প্লাসটা খুব ইম্পর্টেন্ট। এই যে এইখানে মাইনাস দিয়ে রাখছে বোধহয় কেউ কেউ, এই যে এইখানে। জি না স্যার, আমি ঠিক করছি, সমস্যা আমি নেই। স্যার দিয়ে দিছি স্যার মাইনাস। এখানে কিন্তু প্লাস হবে, কারণ কি সাইন 5π/3 মানে হচ্ছে -√3/2। ওই -√3/2 এই মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে √3/2 জে বসছে। এই জিনিসটা কি ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। বুঝতে অসুবিধা আছে? না স্যার, বুঝতে না স্যার, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে এখন আমরা 2 নাম্বারটা দেখি। এইটাকে কি, হ্যাঁ এটাকেও রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিতে হবে। কিভাবে নেওয়া যায়? সেম 105 প্রসেস স্যার। জি 65। cos 65 - j sin 65। cos 65 - j sin 65।
এটাকে অনেকে আবার কি বলে যে অনেকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিছে, এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে আসছে রেক্ট্যাঙ্গুলার স্যার, ফর্মে। ওটাও করা যায়, ওটা সমস্যা নাই। ওটা মানে আর কি ভালো অ্যান্সার আর কি। 105 × - j (65) আচ্ছা ওয়েট, আচ্ছা তো এখন এটাকে কিভাবে লিখতে পারি আমরা? 105 ব্র্যাকেট cos 65 minus j into sin 65. Cos 65 is 0.422. স্যার sin 65 কি ডিগ্রি হবে? ডিগ্রি এখানে দিতে পারো না, ওটা ইম্পর্টেন্ট কিছু না। Sir, cos 65 is 0.422. 0 পয়েন্ট কত? 422. 422। আর এটা আর এটা হলো 95.16. 95.160 16 জুল। সরি স্যার, এটা 105 দিয়ে গুণন করার পরে আর উপরে এটাতে হবে 0.906। আচ্ছা 0.906। আচ্ছা দাঁড়াও, আরে কত এটা? 0.906। 0.906 j। তাহলে 105 দিয়ে গুণ করার পর কত আসছে? মাইনাসের 95.16 জে। 105 কে 0.422 দিয়ে গুণ করো, কত আসে? এটা আসে হলো 44.37। 44.37। জি স্যার। আর তারপরেরটা? আর মাইনাস 95.16। 95.16। এইটা আসছে? জি স্যার, 95.16। স্যার একটু কম বেশি আসছিল, 44.42 আর 95.22 এরকম কিছু। আচ্ছা দাঁড়াও, আমি স্যার আমি এখনো ক্যালকুলেশন করছি এবং এক্সামে সেমি করছি, সমস্যা তো হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, 105 রায়হান ভাই মুট করেন। এইখানে একটু কি অন্যরকম আসতেছে? তোমাদের সবার কি এই রেজাল্ট আসছে? স্যার যদি অ্যাকুরেট করতে চাই 105 গুণন cos 65 যদি ইউজ করি তাহলে এটাই আসে। মানে পয়েন্টে যে পরে ইউজ করলাম ওইটা মানে একই আসবে। আচ্ছা তোমাদের গুণ করে এই যে লাস্টের লাইনটা গুণ করে কি সবার এইটা আসছে? সবার সেমই আসে কথা। 3-1 আসছে। জি স্যার, এইটুকু পার্থক্য হতে পারে যে 3 পরের সংখ্যাতে পার্থক্য আসতে পারে, যেহেতু আমরা ফ্র্যাকশন নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে তোমাদের ঠিক আছে, সমস্যা নেই। ও আচ্ছা, আমার ক্যালকুলেটরে চাপতে ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এইটাই অ্যান্সার, এইটাই। তাহলে এই 1 আর 2 কি সবাই পেরেছো? এরকম অ্যান্সার আসছে সবার? খাতায় তো মনে হলো একটু গোলমাল আছে, বোধহয় ভুল আছে। না স্যার, ওই যে গোলমাল আছে স্যার। মাইনাস আমরা স্যার যে √3 মাইনাসটা করিনি স্যার, ওখানে মাইনাসে রাখছিলাম, প্লাস করিনি। স্যার আমার তো ঠিক আছে, তিনটাই সমস্যা আচ্ছা হয় আচ্ছা না। আচ্ছা, তাহলে এইগুলা একটু খেয়াল রেখো কেমন? আমি তো এখনো সব খাতা দেখে উঠতে পারি না, দেখি এগুলো
ই করলে তারপরে রেজাল্টটা দিয়ে দিব না। তাহলে এই কাটিয়েন না স্যার, হ্যাঁ সম্পূর্ণ মার্ক কাটিয়েন না স্যার। না না না, আমি আমি মোটামুটি ভালো মার্কস দিব না, সমস্যা নেই। দেখি এখানে আমার একটা কথা ছিল স্যার। মার্কস নিয়ে আসলে একটু একটু পড়াশোনা করার চেষ্টা করুন। পড়াশোনা করলে তো আসলে মার্কস কাটার কোনো ওয়ে থাকে না, তাই না? আচ্ছা তাহলে হ্যাঁ বলো। স্যার আমাদের মধ্যে আপনার যে লাস্ট যে এক্সাম দিলেন না, ঠিক তার আগে আগে আমাদের মধ্যে একজন অ্যাডমিশন নিচ্ছে। তো ওনার ইয়াতে এক্সামে একটু সমস্যা হয়েছিল, উনি কাগজ ইয়েগুলো পিডিএফ জমা দিতে পারেন। উনি আমাদেরকে কারো বলেছে, তো আমরা আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম যে আসলে আপনার কীভাবে জানা হবে। আচ্ছা ওই কে জমা দিতে পারে নাই কে? স্যার আমাদের মধ্যে একজন নাম হলো তাকবীর হোসেন। তাকবীর ভাই আছেন? আচ্ছা যে জমা দিতে পারে নাই তাকে একটু আমার সাথে কথা বলতে বলো। ওকে স্যার, ওকে স্যার, আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার আমিও তো পারি নাই স্যার, আমার এক রিলেটিভ মারা গেছিল, আমি বাড়িতে গেছিলাম স্যার। ও এক্সামই দিতে পারো নাই? আচ্ছা আচ্ছা দাঁড়াও, তোমাদের মানে কি করা যায়, তোমরা কি বলে ক্লাস শেষে একটু তাহলে মনে করো, ঠিক আছে? যারা যারা এক্সাম দিতে পারো না একটু ক্লাস শেষে মনে করো। ওকে স্যার। এখন পড়ার মধ্যে আছি তো। আচ্ছা গতদিন আমরা জানি কি বলছিলাম, যে আমরা ইম্পিডেন্স সম্পর্কে জানবো, তাই না? জি স্যার। ইম্পিডেন্স Impedance. ইম্পিডেন্স জিনিসটা জানি কি? স্যার এসি কারেন্টে বাধা, মানে ইলেকট্রিক কারেন্ট প্রবাহের বাধা। হ্যাঁ, impedance। কারেন্ট ফ্লোতে যেটা বাধা দেয়, এসি কারেন্ট ফ্লো হতে যেটা বাধা দেয়, মূলত ওটাই হচ্ছে আমাদের ইম্পিডেন্স। তো এখন ইম্পিডেন্সটা আমরা তাহলে আমাদের মূলত এসি কারেন্ট ফ্লোতে বাধা দেয় হচ্ছে রেজিস্ট্যান্স, তারপরে সি দিয়ে বুঝায় এটা কি ক্যাপাসিটর, আর এটা হচ্ছে ইন্ডাক্টর। এই তিনটা জিনিস আমাদের এসিতে কারেন্ট ফ্লোতে বাধা দেয়, ঠিক আছে? তো এখন এই রেজিস্ট্যান্স যে বাধা দেয়, ওর রেজিস্টরের যে বাধা সেটাকে আমরা রেজিস্ট্যান্সই বলি, মানে রেজিস্ট্যান্সের বাধাকে আমরা রেজিস্ট্যান্সই বলি একই। কিন্তু এই ক্যাপাসিটর আর ইন্ডাক্টর যে বাধা দেয় সেইগুলোকে আমরা বলি ইম্পিডেন্স, ঠিক আছে? ওকে, তো এখন এর ইম্পিডেন্সটা কিভাবে ক্যালকুলেট করে, সি এর ইম্পিডেন্সটা বা ক্যাপাসিটরের ইম্পিডেন্সটা কিভাবে ক্যালকুলেট করে, সেটা হচ্ছে জেড সি ইকলস টু 1 ডিভাইডেড বাই জে ওমেগা সি। জেড চিহ্নটা দিয়ে মূলত ইম্পিডেন্স বুঝায়, ঠিক আছে? যেহেতু ক্যাপাসিটেন্সের বা ক্যাপাসিটরের ইম্পিডেন্স, তাই এখানে সি নোটেশনটা আমরা ইউজ করেছি। তো জেড সি সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই জে ওমেগা সি। এখন ওমেগাটা কি আসলে? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কেমন? এসি সার্কিটে আমরা যে ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে কাজ করি, সেই ভোল্টেজ এবং কারেন্টের একটা ফ্রিকোয়েন্সি থাকে সব সময়। তো ওই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই ওমেগা। হ্যাঁ, ওমেগা সমান সমান আমরা লিখতে পারি 2 পাই এফ। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার আরেকটা ফ্রিকোয়েন্সি, জিনিস একটু বলার ছিল, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আগের দিন যে ফর্মুলা লিখছিলাম যে জেড সি ইজ ইকুয়াল টু মাইনাসের 1 বাই জে ডাব্লিউ সি, আর এটাতে তো মাইনাস দেখতেছি না। আমি প্রশ্ন করছিলাম যে স্যার এটা মাইনাস হবে কিনা। কোথায় কোথায়? এই যে এইখানে স্যার জেড সি ইজ ইকুয়াল টু 1 বাই জে ওমেগা সি না, এখানে জেড সি ইজ ইকুয়াল টু মাইনাসের 1 বাই জে ওমেগা সি লিখছিলাম আগের দিনের ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না না না, এখানে কোনো মাইনাস হবে না। মাইনাসটা কিভাবে আসতেছে আমি বলি। নিচে হয়তো মাইনাস দেখে মনে হচ্ছে না এখানে মাইনাস হবে, দেখো এইটা আমি বলতেছি। সেটা হচ্ছে ফার্স্টে আগে এইটা বুঝি, জেড সি সমান সমান হচ্ছে 1 বাই জে ওমেগা সি। এখন জি স্যার, ঠিক আছে। মনে করো এইটা হচ্ছে কি মূলত ভাগ চিহ্ন, তাই না? এখানে মনে করো এরকমই আছে 2 জে, নিচে আছে হচ্ছে কত
আচ্ছা এখানে 2j না, এখানে মনে করো 2 আছে আর নিচে আছে হচ্ছে 3j, ঠিক আছে, 2/3j। এখন এই যে জেটা, দ্যাট মিন্স এই যে কমপ্লেক্স নাম্বারটা জে, এই জেকে যদি আমি উপরে নিয়ে যাই, এই জেকে কিন্তু উপর নিচ করা যায়, এইটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে এইটা হবে হচ্ছে 2 গুণ -j ডিভাইডেড বাই 3। বুঝতে পারছি? নিচে জে থাকলে ওইটাকে যদি আমি উপরে নিয়ে যাই হয়ে যাবে -j, উপরে যদি জে থাকে নিচে আনি তাহলে -j হবে, অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে যাবে। জেকে আমি উপর নিচ করতে পারি, কিন্তু আমার সাইন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? জি স্যার বুঝতে পারছি, জি বুঝতে পারছি, কিন্তু আগের দিন মাইনাস লেখা হয়েছিল তো সেই জন্য বলছিলাম। আচ্ছা আচ্ছা, আগের দিন কোথায় মাইনাস লিখছিলাম? এইখানে আগে এখানে? জি স্যার, লেখা হয়েছিল ZC -1/j ওমেগা সি, এটা লেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা, হয়তো আগের দিন হয়তো একটু তাহলে কোনো কিছু তো গোলমাল হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার ঠিক আছে, সমস্যা নাই। তো ZC সমান হচ্ছে এটা, ঠিক আছে, ZC সমান 1/j ওমেগা সি। এখন এই জে কে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে? -j, তাই না? -j ডিভাইডেড বাই ওমেগা সি। ওকে, এখন 1/ωc সমান আবার লিখতে পারি xc, ঠিক আছে। তাহলে xcটা যদি আমি এখানে বসাতে চাই তাহলে এই সমান -jxc লেখা যায়? লেখা যায় কি না? xc সমান 1/ωc। আরেকবার বলেন, বুঝতে পারিনি ঠিক। স্যার একটা কথা ছিল স্যার। বলো। এই স্যার যে ইয়েটা দেন না স্যার, এই মাউসের যে কার্সারটা আছে না স্যার, এটা স্যার দেখায় না, আপনার স্ক্রিনে দেখা যায় না স্যার। একটু স্যার পয়েন্ট দিয়ে যদি বুঝাইতেন স্যার, একটু পয়েন্ট দিয়ে যদি ধরাই দেন তাহলে স্যার আমাদের কনফিউশনটা কম হচ্ছে। তোমরা কি এইটা দেখতে পাচ্ছ না? এই যে না স্যার, কোনো সময় দেখতে পাইনি স্যার। না স্যার, আমার কার্সরটা দেখা যায় না, এইটা সমস্যা হয়। হয়তো একটু দাগ দিয়ে দেখালেও দেখাবেন, সমস্যা দাগ দিয়ে দেখা দিলে স্যার আমাদের ধরতে সহজ হয় কোন জায়গাটার মধ্যে পড়ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখি আমি ট্রাই করতেছি। দেখো এইখানে আমি লিখছি হচ্ছে xc সমান 1/ωc, তাই না? xc সমান 1/ωc। তাহলে এইখানে এই যে এই জায়গায় এইখানে হচ্ছে ওমেগা সি আছে, -j ডিভাইডেড বাই ওমেগা সি। এইটার বদলে নিচের লাইনে আমি -jxc এটা লিখতে পারি। এই যে এটা লিখতে পারি, এটা লিখতে পারি। স্যার শুধু সি লেখা আছে, ওটা xc তো লিখতে পারবো। বুঝলাম না স্যার xc = 1/ωc না, তাহলে ওইটা হবে -j গুণন xc। জি স্যার বুঝতে পারছি, বুঝতে পারছো? সমস্যা নাই। জি স্যার বুঝতে পারছি। এটা কি সবার কাছে ক্লিয়ার যে এই তিনটা লাইন, এই যে 1 2 3, এই তিনটা লাইন কিভাবে আসছে? এই যে এখান থেকে উপর থেকে, এই যে এখান থেকে এইখানে কিভাবে আসছে, সবাই কি বুঝতে পারছি? আমার একটু কনফিউশন আছে। কি কনফিউশন? আমি তেমন স্যার বুঝতে পারিনি স্যার, ওই স্যার কার্সারের কারণে স্যার পয়েন্টগুলো বুঝতে পারিনি কোন বিষয়টা পড়ছিলেন স্যার। আমি লিখলাম হচ্ছে কোনটা ছিল আমার, সরি স্যার -j/ωc এরকম ছিল, তাই না? জি স্যার। এখন -j × 1/ωc লেখা যায়? জি স্যার। এইটা সমান হচ্ছে xc, xc লিখতে পারি। ঠিক আছে, এবার ক্লিয়ার? এইবার স্যার, এটা ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু কই, জি স্যার ক্লিয়ার, কিন্তু ওই যে প্রথম লাইন থেকে যে 1 নিচে জে ওমেগা সি, ওই জেটাকে যখন উপরে উঠাচ্ছি তখন মাইনাস হচ্ছে, এই তো। এইখানে তো আমি কোনো জে কে কখনো উপর নিচ না। করি নাই। জি স্যার ঠিক আছে, মানে প্রথম সূত্র লিখছিলাম ZC = 1/j × ওমেগা সি। তারপরের লাইন লিখছিলাম আমরা যেটা এখন লেখা আছে যে -j/ωc, অর্থাৎ
নিচের যেটাকে উপরে যখন উঠাই দিচ্ছি তখন মাইনাস চিহ্ন ইউজ করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে নিচের যে যদি উপরে উঠায় দেই তখন আমরা মাইনাস ইউজ করবো। এই যে যেটা আমি উপরে উঠায় দিয়েছি, জি স্যার, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে এখানে আর কোনো প্রবলেম আছে? এই যে ক্যাপাসিটেন্সের ইম্পিডেন্স কিভাবে ক্যালকুলেট করি সেটা কি বোঝা গেছে? জেড সি সমান সমান মাইনাস জে এক্সি লেখা যায় এটা? জি স্যার, লেখা যায়, সমস্যা নাই। আচ্ছা, এখন ইন্ডাক্টরের ক্ষেত্রে একটু অন্যভাবে ক্যালকুলেট হবে। সেটা কি? জেড এল সমান সমান হচ্ছে জে ওমেগা এল, ঠিক আছে? এই ওমেগা এল সমান সমান লেখা যায় আবার এক্স এল, বুঝছি? আচ্ছা, এখন আসি সিরিজ ইম্পিডেন্স। কেমন? আমরা আমাদের ইম্পিডেন্সগুলা সিরিজেও থাকতে পারে আবার প্যারালালেও থাকতে পারে। আমরা ওই যে পড়ে আসছি না রেজিস্ট্যান্স, সার্কিটে রেজিস্ট্যান্স কীভাবে থাকে, সিরিজেও থাকে আবার প্যারালালেও থাকে। জানি না এটা 9-10-এর পড়ে আসছি না আমরা? জি স্যার, হুম, প্যারালালও থাকে, সিরিজও থাকে, ঠিক আছে। হ্যাঁ। তো এখন এসি সার্কিটে আমরা রেজিস্ট্যান্সগুলোকে বলতেছি ইম্পিডেন্স। তো এই ইম্পিডেন্সগুলা আমার কীভাবে থাকতে পারে? সিরিজেও থাকতে পারে আবার প্যারালালেও থাকতে পারে। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটর কানেক্টেড, তার সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড, তার সাথে হচ্ছে ক্যাপাসিটর, তার সাথে একটা ইন্ডাক্টর, তাই না? তো এই তিনটাকে আমরা ইম্পিডেন্সে কনভার্ট করে ফেলবো। দ্যাট মিন্স ইম্পিডেন্স বক্স, এগুলোকে আমরা সাধারণত ইম্পিডেন্স বক্স বলি। হ্যাঁ, এইগুলোতে কনভার্ট করে ফেলবো। তো R1 এর বদলে লিখলাম Z1, এই ক্যাপাসিটরের বদলে লিখলাম Z2, আর এই ইন্ডাক্টরের বদলে লিখলাম Z3, তিনটা, ঠিক আছে? একটু মাইকটা মিউট করো, একটু মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা, তো এখন এটার যদি আমি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করি, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স মানে হচ্ছে এই তিনটা ইম্পিডেন্সকে আমি একটা ইম্পিডেন্সে কনভার্ট করে ফেলবো, বা এর সমতুল্য। সহজ কথায় বলতে গেলে এই তিনটা ইম্পিডেন্সের সমতুল্য একটা ইম্পিডেন্স এখানে ইউজ করব এই সার্কিটে, বুঝছি? তো সেটাই হচ্ছে আমার জেড কিউ। তাহলে এই জেড কিউ এর ভ্যালু কোনটা হবে? দেখো নিচে লিখে দিয়েছি, জেড কিউ ইজ ইকুয়ালস টু Z1 প্লাস Z2 প্লাস Z3, ডট 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 লিখেছি, কারণ এইখানে যদি আরো কোনো কম্পোনেন্ট থাকতো সব কয়টা কি হতো? থাকতে পারতো, সব যোগ হয়ে যেত। ঠিক আছে? তাহলে সিরিজ ইম্পিডেন্স কিভাবে ক্যালকুলেট করি সেটা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেল। আচ্ছা, এই সাথে আমি আরেকটা কথা বলে নেই। আমরা এরকম একটা সূত্র শিখছিলাম, মনে আছে? I = V/R, ওহমের সূত্র, ওই যে 9-10-এ শিখে আসছি। এইটার সাথে একটু মিল আছে, দেখো কেমন মিল। এইখানে মনে করো অনেকগুলো ইম্পিডেন্স আছে, এই ইম্পিডেন্সগুলো ক্যালকুলেট করে পেলাম আমি জেড ইকুইভ্যালেন্ট। তাহলে এই ভোল্টেজ সোর্স, এটাকে আমরা বলি ভোল্টেজ সোর্স, ঠিক আছে? তো এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা যাবে সেটাই হচ্ছে আমার আই। তাহলে এই আই সমান সমান হবে ভি ডিভাইডেড বাই, আচ্ছা ভোল্টেজ সোর্সটাকে যদি আমি ভি দিয়ে প্রকাশ করি তাহলে এটা হবে ভি ডিভাইডেড বাই জেড ইকুইভ্যালেন্ট। কেমন? তাহলে এই কারেন্টটা পাবো, বুঝতে পারছি? আমরা 9-10-এ দেখছিলাম রেজিস্ট্যান্সের সূত্র দিয়ে, আর এখানে দেখতেছি ইম্পিডেন্স দিয়ে। মনে পড়ছে? এইগুলা মনে পড়তেছে? স্যার পলিটেকনিকে ছিল স্যার, বেসিক সার্কিটে ছিল। হ্যাঁ, এগুলো তো থাকার কথা। ঠিক আছে, এইটা একটু মনে রাখবো আমরা। আপাতত এখন কাজে লাগবে না, একটু পরে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আগাবো? ওকে স্যার। জি স্যার, আগাতে পারেন।
এখন এইটা দেখতেছিলাম হচ্ছে সিরিজ ইম্পিডেন্স, এখন দেখবো হচ্ছে প্যারালাল ইম্পিডেন্স। দ্যাট মিন্স ইম্পিডেন্সগুলো সব প্যারালালি কানেক্টেড থাকবে। এই যে Z1 আর Z2 হচ্ছে দুইটা প্যারালাল কানেকশনে আছে। ওকে, আচ্ছা, তাহলে প্যারালালি যদি থাকে তাহলে Z ইকুইভ্যালেন্ট, দ্যাট মিন্স আমি যদি এই দুইটা ইম্পিডেন্সকে একটা ইম্পিডেন্সে কনভার্ট করি তাহলে আমি পাবো Z ইকুইভ্যালেন্ট। এই Z ইকুইভ্যালেন্টের ভ্যালু হবে Z1 প্যারালাল Z2। এইটার মানে কি? এইটা হচ্ছে প্যারালাল চিহ্ন, এই যে দুইটা দাগ দেয়া, Z1 প্যারালাল Z2। ঠিক আছে, তাহলে Z1 প্যারালাল Z2 এখান থেকে কিভাবে ক্যালকুলেট করতে পারি? এইটার মানে হচ্ছে Z1 ইন্টু Z2 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। ঠিক আছে, জি স্যার, এটা ঠিক আছে। করলে আমি Z ইকুইভ্যালেন্ট পেয়ে যাব। বুঝছি সবাই? ওকে স্যার। আচ্ছা, এখন সার্কিটে, আচ্ছা যাও, ও একটু পরে আসতেছি এই কথায়। এখন আমার যদি তিনটাই যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে কি কাজ করব? তিনটাই যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে লাস্টের দুইটাকে, দ্যাট মিন্স এই দুইটাকে আমি Z ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করব এই দিক থেকে দেখব, কিন্তু ক্যালকুলেশন করার সময় উল্টা দিক থেকে হিসাব করব। বুঝছি? স্যার কেন করবো এটা? পিছন থেকে দেখলে হ্যাঁ। তো বিষয়টা একই হয়। আমি Z ইকুইভ্যালেন্ট এইখান থেকে দেখব, কিন্তু হিসাবটা করব উল্টা দিক থেকে। এখন তোমাদের এইখানে জাস্ট এই তিনটা খুব সিম্পল সার্কিট দেয়া আছে, তো এটা মানে এইটা খুব সিম্পল সার্কিট, তো যার কারণে তুমি চাইলে Z1 প্যারালাল Z2 প্যারালাল Z3 করতে পারো, কোনো ভুল হবে না। তবে কিছু কিছু সার্কিট আছে, আমরা পরে দেখব, ওইখানে হচ্ছে এইভাবে ক্যালকুলেট করতে গেলে ভুল হয়ে যায়। যার কারণে একদম নিরাপদ ওয়ে হচ্ছে আমি দেখবো এই দিক থেকে, ক্যালকুলেট করবো পিছন দিক থেকে। এইটা একেবারে সেফ ওয়ে। কেমন? জি স্যার, বুঝতে পারছি। সামনের দিক থেকে ক্যালকুলেট করলে, সার্কিট থেকে কি করব? সামনের দিক থেকে ক্যালকুলেট করতে হলে হয়তো ছোট সার্কিটে মিলে যেতে পারে কোনোভাবে অ্যান্সারটা, কিন্তু একটু বড় সার্কিট বা কমপ্লিকেটেড সার্কিট হলে তখন কিন্তু আর অ্যান্সার মিলবে না। ঠিক আছে, এগুলো আমরা পরে দেখবো না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমি যেহেতু পেছন দিক থেকে ক্যালকুলেট করব, তাহলে আমি কি লিখতে পারি? Z3 প্যারালাল Z2 প্যারালাল Z1 লেখা যায়। এই যে এটা লেখা যায়। আচ্ছা, তাহলে এখন এই দুইটার, এখন হচ্ছে আমি দুইটা নিয়ে কাজ করব। ফার্স্টে এই দুইটা নিয়ে কাজ করব, তারপর এর সাথে যেটা কম্বাইন্ড করে যেটা পাবো সেটা হচ্ছে Z1 এর সাথে প্যারালাল করব। তো সেটা কিভাবে? এই যে আগের ফর্মুলা দিয়ে Z3 প্যারালাল Z2 কত হবে? আমি আপাতত Z1 এর কথাটা ভুলে যাই। Z3 প্যারালাল Z2 করলে কত হবে? এই যে এই সূত্র দিয়ে Z1 ইন্টু Z2 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2, তাহলে Z3 ইন্টু Z2 ডিভাইডেড বাই Z3 প্লাস Z2। ঠিক আছে, এই যে এইটুক ক্যালকুলেট করলাম এখানে। Z2 Z3 বাই Z2 প্লাস Z3, ওই 2 আগে লিখলেও তো একই হয়, সমস্যা তো হয়। কোনো সমস্যা নেই, লিখতে পারো, কোনো সমস্যা। তুমি ক্যালকুলেট করার সময়, আচ্ছা এইখানে ক্যালকুলেট করার সময় লিখতে পারো, কিন্তু এই যে এইভাবে আমি যে প্রথম লাইনটা লিখলাম, প্রথম লাইনে Z2 Z3 উল্টাপাল্টা করো না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখন এইগুলো সিম্পল একটা সার্কিট দেখাচ্ছি দেখে মনে হচ্ছে কী বা সমস্যা হবে, পরবর্তীতে দেখবো আমরা। এইগুলা এই যে এই কম্বিনেশনটা যেন ভুল করো না। ঠিক আছে, তুমি এইখানে চেঞ্জ করতে পারো। দুইয়ের অধিক যদি হয় তাহলে পিছন থেকে লেখা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, দুইয়ের থেকে বেশি হলে তুমি পেছন দিক থেকে ক্যালকুলেট করবা। ঠিক আছে, দেখবো এই দিক থেকে, কিন্তু ক্যালকুলেট করো পেছন দিক থেকে। কথা বুঝছি? এইটাও আমি Z2 প্যারালাল Z1 করতে পারতাম, করলে আমার একই অ্যান্সার আসতো। ঠিক আছে, আসলে এইটা আমার ওইভাবে দেখানো উচিত ছিল। এখানে 1 না দিয়ে 2 দেই, এটা 1 দেই, তাহলে দেখো এখন বুঝো কিনা। মানে স্যার সবসময় স্যার পিছন থেকে স্যার কাউন্ট করব, তাহলে হ্যাঁ হবে। হ্যাঁ, প্যারালাল, হ্যাঁ
ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করার সময় পেছন থেকে কাউন্ট করবো আমরা। তাহলে এখান থেকে এইটা কিভাবে আসছে সেটা বুঝছি। জি স্যার, বুঝতে পারছি, সমস্যা হয় নাই। এখন এইটার আমি নাম দিলাম এ। এখন এইটার সাথে আবার প্যারালাল আসছে Z1, তাই না? তাহলে আমি লিখতে পারিনি এ প্যারালাল Z1? পারি স্যার। তাহলে এটা কি হবে? এ Z1 ডিভাইডেড বাই এ প্লাস Z1 লেখা যায়? জি স্যার, মানে আগের জি স্যার, লেখা যায়। আগে সূত্র হ্যাঁ, এইখানে হচ্ছে আমি এটা কেন ধরলাম, ক্যালকুলেশনটা আমার অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, এই কারণে এ ধরলাম। বুঝতে পারছি? তুমি চাইলে এই যে Z3 বাই Z2 Z3 এই বিশাল বড় জিনিস দুই জায়গায় বসায় ক্যালকুলেট করতে পারো, তবে আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখালাম, মানে এই জিনিসটাকে এ ধরলাম বুঝার সুবিধা। স্যার এটা বুঝছি আমরা। হ্যাঁ বলো। না বললাম স্যার এটা বুঝছি, ওটা ধরে নিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এই যে এইখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, দ্যাট মিন্স জেড ইকুইভ্যালেন্টটা বের করব। কেমন? আর কতক্ষণ আছে আজকে? স্যার এইটা করা যাবে। আচ্ছা দেখি, আচ্ছা এইটা করাই দিই তাহলে কাজ আগায় যাবে। তো এখন দেখি, আমার এইখানে একটা 10 ওহমের রেজিস্ট্যান্স দেয়া আছে, এরপর একটা ক্যাপাসিটর দেয়া আছে 10 মাইক্রোফ্যারাডের, আর 8 মিলি এইটা হেনরি হবে, সরি, 8 মিলি হেনরি। ইন্ডাক্টরের একক হচ্ছে হেনরি, ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড। জানো এটা? জি না স্যার, এত জানা নেই। আচ্ছা, ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্সের একক হচ্ছে, এটা কোথায় লিখছি, এইটার একক হচ্ছে হেনরি, আমরা সংক্ষেপে লিখি এইচ। আর ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড, যেটাকে লিখি এফ। মনে থাকবে? ওকে স্যার। আচ্ছা, এখন 1 মাইক্রোমিটার সমান কত মিটার কেউ বলতে পারি? জানো এগুলা? এটার তার কম হবে। So 1 মাইক্রোমিটার 10 টু দি পাওয়ার -3 তো হয়। 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার। সরি স্যার, ঠিক আছে। একটু মিউট করো। আর জাফর ভাই মুভ করেন, জাফর ভাই। আর 1 মিলিমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মিটার। ঠিক আছে, এই দুইটা খুব ইম্পর্ট্যান্ট রিলেশন, এটা জানা উচিত। তো এখন এই মিটার তো আসলে দৈর্ঘ্যের একক, তা আমি দৈর্ঘ্যের একক দিয়ে বুঝালাম। তাহলে এখন এইখানে যখন আমি এই যে ZC অর্থাৎ ক্যাপাসিটরের ইম্পিডেন্স ক্যালকুলেট করতে যাব, তখন কি লিখব? ZC সমান কি ছিল? 1/jωc, তাই না? দেখে আসছি। জি স্যার। আচ্ছা, এখন যেটাকে আমি উপরে লিখলাম, উপরে লেখা, এইখানে লেখা আর এইখানে লেখা একই জিনিস, ঠিক আছে? জি স্যার, উপরে লিখলে মাইনাস আছে। হ্যাঁ, তাহলে উপরে নিয়ে গেলাম -1 ডিভাইডেড বাই 2 পাই ওমেগা সমান হচ্ছে কি জানি ছিল, ওমেগা সমান 2 পাই এফ, তাই না? জি স্যার। তাহলে 2 পাই এফ সি। এখন 2 পাই এফ এর ভ্যালু এই যে দিয়ে দিয়েছি আমি উপরে 50 হার্টজ ইন্টু সি এর ভ্যালু কত? সি কত ছিল? 10 মাইক্রোফ্যারাড না? এখন 10 মাইক্রোফ্যারাডকে কি করলাম? 10 এর সাথে 10 টু দি পাওয়ার -6 গুণ করে কি ফ্যারাড বানায় ফেললাম, মাইক্রোফ্যারাডকে ফ্যারাড বানায় ফেললাম। বুঝছি এই পর্যন্ত? জি স্যার। কারো কোনো কনফিউশন জি স্যার, আছে? বুঝছি।
সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট করে কত রেজাল্ট আসে এখানে বলো তো? স্যার ওইখানে মাইনাসটার জন্য কিভাবে আসলো স্যার বুঝতেছি না, ভুলে গেছি। জেটাকে এই যে জেটাকে তুমি উপরে নিয়ে যাও। ও হ্যাঁ, ভুলে গেছো? যে উপরে নিয়ে গেছি, উপরে লেখা যা স্যার এটা আসে এখানেও লেখা তাই। 318.30 318.309 আসতেছে। 318.309। হ্যাঁ, মাইনাসটা ইউজ করি নাই প্রথম মানে ডাইরেক্ট ওই ইয়েটা বসাইছিল। আচ্ছা, মাইনাস যেটা 1/2 পাই 15 গুণ 10 টু দি পাওয়ার -6 বসানো হয়েছে। মাইনাস যে গুণ করলে কত আসে রেজাল্ট? দেখো এইটা আসে। স্যার মাইনাস গুণ করলে ওইটাই আসবে, শুধু মাইনাসটা সামনে থাকবে। তাহলে এইটা আসলো, এটা হচ্ছে জেড সি। এখন আমি ক্যাপাসিটরের ইম্পিডেন্স বের করে ফেললাম। এখন বাকি আছে কোনটা? আমার ইন্ডাক্টরের ইম্পিডেন্স, তাই না? ইন্ডাক্টরের ইম্পিডেন্স। হ্যাঁ, তাহলে ইন্ডাক্টরের ইম্পিডেন্স সমান কি জেড এল সমান জে ওমেগা এল, জে ইন্টু 2 পাই এফ এল। তাহলে জে ইন্টু 2 পাই ইন্টু এফ কত ছিল? 50 বসালাম, 50 ইন্টু 8 মিলি হেনরি। এল এর ভ্যালু, হ্যাঁ মিলিতে যেহেতু তাই 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এটা কত আসে দেখো? স্যার এটা আছে 2.513 আসে। 2.513 জে, ঠিক আছে? জি স্যার, এটাই আসতেছে। বুঝছি। অনেকের বোধহয় এই যে জেড সি তে সমস্যা হয়ে গেছে না? এই যে জেডটা কিভাবে উপরে এইখানে মাইনাস আসলো, কি এটা নিয়ে বোধহয় প্রবলেম হয়ে গেছে অনেকের। না স্যার, যেটা স্যার উপরে উঠে গেলে মাইনাস হবে, এটা ঠিক আছে। সবাই কি বুঝছি জেড সিটা কিভাবে আসলো? কারো কনফিউশন থাকলে বলো, আমি ক্লিয়ার করে দিব। স্যার একবার একটু আমার একটু আচ্ছা দেখো, তার আগে একটা কথা বলি। এইখানে আমি বলতেছিলাম যে যদি আমার কত 5 8 এই যে এইটা লিখলাম, এইটা লেখার পরে আমি কি করব? এই যে এই জেটা দেখতেছি না নিচে, যে 2j এর সাথে যে 2j, এই জেটাকে আমি নিচে লিখছি, কিন্তু চাইলে আমি উপরে লিখতে পারি। জেটাকে আমি উপরে লিখতে পারি, এতে আমার এই টোটাল জিনিসটার কোনো পরিবর্তন হবে না। যেটাকে চাইলে উপরে লিখতে পারি। এখন উপরে লিখলে তো আমি মানে মন মতো আর লিখতে পারি না, কিছু তো রুলস তো আমার আছে, তাই না? তো সেটা কি হবে? নিচে জে এর সামনে কি আছে, প্লাস না মাইনাস? এই যে 2j এটার সাথে প্লাস আছে না মাইনাস আছে? প্লাস। কিছু নাই মানে প্লাস। তাহলে 5 ইন্টু 3। এখন উপরে যদি আমি জেটাকে লিখতে চাই, নিচে যে আছে হচ্ছে পজিটিভ, দ্যাট মিন্স প্লাস জে। উপরে নিয়ে গেলে এইটা হবে মাইনাস জে। কেমন? ডিভাইডেড বাই 2 গুণ 8 গুণ 3j। বুঝছি? এই লাইনটা আর এই লাইনটা সেম, কোনো পার্থক্য নাই। এটাকে এইভাবে লেখা যায়। অর্থাৎ জে কে যদি আমি উপর নিচ করি, সাইন চেঞ্জ হবে। আর একটা উদাহরণ দেখাই। স্যার এটা কি নেয়াই লাগবে নাকি না নিলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, যেটা উপরে যদি না নেই কোনো সমস্যা আছে কিনা, আর নাকি নেয়াই লাগবে?
তুমি নেক্সট টাইমে ক্যালকুলেট করতে গেলে ভুল করবে না, কখনো কখনো ওই জেকে উপরে নেওয়া লাগে। এই জিনিসটা জানা থাকা উচিত, তা না হলে কিন্তু ক্যালকুলেশনে ভুল আসতে পারে। অনেক সময় কোশ্চেনে দেখলে অনেক কিছু বোঝা যায় না। ঠিক তেমনই আমি যদি এরকম লিখি 3j ডিভাইডেড বাই 2 গুণ 4, এই জেকে যদি নিচে আনতে চাই তাহলে লিখব 5 ইন্টু 3 2 ইন্টু 4 ইন্টু মাইনাস জেকে নিচে আনলাম, তাহলে মাইনাস হয়ে গুণ হয়ে গেল। মোট কথা জেকে আমি চাইলে উপর নিচ করতে পারি, কিন্তু আমার সাইন চেঞ্জ হয়ে যাবে। এইখানে যদি আমার এরকম থাকতো মাইনাস জে, তাহলে এইটাকে আমি যদি নিচে আনতাম তাহলে হতো 5 ইন্টু 3 2 গুণ 5 জে, 5 গুণ জে। বুঝছো? মানে উপর নিচ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি। তাহলে কারো কোনো আর প্রবলেম আছে নাকি? না স্যার। আচ্ছা, কোথায় ছিলাম? তাহলে এখন এই যে জেড সিটা কি বুঝতে পারছি কিভাবে আসছে? জি স্যার, বুঝলাম। কারো কোনো প্রবলেম আছে এই পেজে? প্রবলেম আছে? জি না স্যার, প্রবলেম নাই, সমস্যা আচ্ছা, হয় না। এখন আর একটু আমরা দেখি, আর এক লাইন মাত্র। সেটা হচ্ছে এই যে জেড ইকুইভ্যালেন্ট বের করার সময় কি করব? Z1 প্লাস ZC প্লাস ZL, তাই না? জি স্যার, উপরে হ্যাঁ, তিনটা যোগ করে দিব। Z1 প্লাস এই যে ZC বের করছি এখানে প্লাস ZL, এই তিনটা যোগ করে দিলে জেড ইকুইভ্যালেন্ট বের হয়ে যাবে। কিভাবে? এই যে জেড ইকুইভ্যালেন্ট Z1 প্লাস ZC প্লাস ZL, এই তিনটা যোগ করো তো কত অ্যান্সার আসে? 10 প্লাস 2.513J মাইনাস 318.31J, কত আসছে? 10 মাইনাস 315.79, সরি 797J। এইটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। এখানে Z1 এর মান কত? Z1 এর মানে যে 10 ওহম, অর্থাৎ 10। আমি যোগ করার সময় কিন্তু কোনো এককগুলো বসাবো না, ওকে? ZL এর ভ্যালু হচ্ছে 2.513J ওহম, এখানে ওহম হবে। ZC এর মাইনাস 318.31J ওহম, ওকে? এটা হচ্ছে ওহমের চিহ্ন। এটা কি ইম্পিডেন্সের একক। ওহম হচ্ছে ইম্পিডেন্সের একক। ইম্পিডেন্সের একক কি? ওহম ইউজ করবো স্যার। ওহম। তো এই তিনটা যদি যোগ করে দেই তাহলে কি জেড ইকুইভ্যালেন্ট পেয়ে যাব না? বুঝছি এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝে থাকলে আজকে এই পর্যন্তই। কারো কোনো? স্যার, হ্যাঁ বল। বিষয়টা নিয়ে কথা ছিল স্যার। হ্যাঁ, কি নিয়ে? যে স্যার, এক্সাম তো দিতে পারি নাই স্যার আমরা, যেটা সেটা। আচ্ছা আচ্ছা, কে কয়জন এক্সাম দিতে পারো নাই? স্যার, এখানে আমি দিতে পারি নাই, আর মেবি 2জন না 3জন দিতে পারি নাই। আচ্ছা, এখন আমি তো ইন্ডিভিজুয়াল এক্সাম নিতে পারবো না, ঠিক আছে? সবাইকে থাকতে হবে। স্যার, যারা যারা এক্সাম দিতে পারো নাই তাদের সবার সাথে কন্ট্যাক্ট করে দেন আমাকে একটা সময় জানাও যে স্যার আমরা ওই টাইমে এক্সামটা দিতে পারবো। আমি তোমাদের না হয় ওই টাইমে নিব, আমি টাইমটা তোমাদের উপর চাপায় দিচ্ছি না, ঠিক আছে? স্যার কোশ্চেন কি একই থাকবে?
না কোশ্চেন তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কোশ্চেন তো চেঞ্জ হয়ে যাবে। কোশ্চেন একই থাকলে আমরাও দিতাম স্যার। তোমরাও দিতা? স্যার অ্যাটেন্ডেন্স কই দেবো? অ্যাটেন্ডেন্স আমি অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেই তো, ওখানে দিও। জি স্যার, আমি তো স্যার কমেন্টে দিয়ে দিছি। কমেন্টে দিয়ে দিছো? ইয়েতে দিয়ে দিও, জি স্যার। ওখানে দিও না। এক ধাপ এগিয়ে গেছে স্যার। আমি তো এগুলো বলে দেই, একই কোশ্চেন কেন মানে প্রত্যেক দিন কেন করো আমি বুঝি না। স্যার অ্যাটেন্ডেন্স কই দিব, অ্যাটেন্ডেন্স কই দিব, সেই শুরু থেকেই মানে কেন একই কোশ্চেন বারবার কেন? আচ্ছা যাই হোক, তো তাহলে তোমরা লাস্ট একটু কথা বলার ছিল ওই ক্লাসের ফিনিশিং এ। স্যার ওই যে জেড এল এবং জেড সি যেটা বের করলাম, ওইটার ইউনিটটা হলে ওহম ইউজ করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, জেড ওই যে আরেকটা বিষয় যে ইন্ডাকট্যান্স এর একক হেনরি আর ক্যাপাসিটরের একক ফ্যারাডে, এই জিনিসটা ওই যে আমাদের ওই ম্যাথে থাকবে, ওখান থেকে কনভার্ট করে আমাদের ওহমে নিয়ে আসতে হচ্ছে জেড এল আর জেড সি তে, তাই তো? হ্যাঁ, আমাদের জেডএল এবং জেডসি বের করার জন্য, জেডএল বের করার জন্য অবশ্যই আমার কত হেনরি, ইন্ডাক্টর কত হেনরি সেটা আমার জানা লাগবে। আর ক্যাপাসিটেন্স, জি স্যার। ওইটা জেডসি বের করার জন্য ক্যাপাসিটরটা কত ফ্যারাডের সেটা জানা লাগবে। বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে ঠিক আছে। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। আর কারো কোনো কোশ্চেন? ওকে স্যার, আসসালামু আলাইকুম। না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নেটের সমস্যা করতেছে, কথাগুলো বুঝতে পারছি না। বুঝলাম না। হ্যাঁ, কেউ কিছু বলতেছো? স্যার আমরা যারা পরীক্ষা দেইনি ওদের জন্য যে বললেন কথাগুলো শুনতে পারি না নেটের সমস্যার কারণে। আমি বললাম যারা যারা পরীক্ষা দাও নাই তারা সবাই মিলে একটা টাইম ঠিক করো। যারা যারা পরীক্ষা দাও নাই সবাই মিলে একটা টাইম ঠিক করো, ওই টাইমে আমি সবার পরীক্ষা নিব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, টাইমটা ঠিক করে আমাকে জানিও, কাল পরশুর মধ্যে জানিও। স্যার, বলো। খাতা দেখতেছিলেন ওই বিষয়ে বলতেছিলাম স্যার, ওই যে 1 2 এটা ঠিক আছে, কিন্তু 3 নাম্বারেতে ওই যে বলতে করতে বলছিলেন হলে এক্সপোনেনশিয়াল ফর্মে, ওইটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার করে রেখে দিয়েছিলাম, মানে খেয়াল করা হয়নি ওইটা। আপনার এর আগেও বলছিলাম, আরেকবার স্মরণ করে দিলাম স্যার। মানে অনেক কয়েকজন আছে এরকম যে এক্সপোনেনশিয়াল ফর্ম না করে ওই রেক্ট্যাঙ্গুলার পর্যন্ত করে রেখেছিলাম। আপনি বলছিলেন যে 3-এর মার্কস কমে দিবেন, এটা একটু স্মরণ করে দিলাম আরেকবার। আচ্ছা ঠিক আছে, ওইটা তো বলছি আমি যখন জি স্যার, কনসিডার করবো। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।